আমরা আজকে এসেছি এই যে পোড়া মহেশতলা এটা কেন হলো, মানে মহেশ মানে তো মহাদেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে মহাদেবকে কেন পোড়ানো হয়েছিল না প্রাকৃতিকভাবে আগুন ধরে গেছিল, না কোনো মনুষ্য সৃষ্ট কারণে আগুন ধরে গেছিল, যার কারণে এই মহেশের নাম পোড়া মহেশতলা হচ্ছে, সেইটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। চলুন যাওয়া যাক, ওইখানে গিয়ে আমরা দেখি, শুনে কি কারণে এটা অগ্নিসংযোগ হয়েছিল। হ্যাঁ, এই যে ভিতরে যাওয়ার রাস্তা, সরু একটা ঢালাই রাস্তা। আমরা দেখতে পাচ্ছি, সেই রাস্তা ধরেই হ্যাঁ, এই পাশে গোলাপের চাষ হচ্ছে, গোলাপ ফুলের একটা গোলাপ ফুলের বাগান, প্রচুর গোলাপ ফুলের প্রচুর চাষ হচ্ছে এখানটায়। তাহলে তো আমরা আসলাম, এসে জিজ্ঞাসা করি যে কি কারণে এই মহেশতলা পড়া হয়েছিল। এখানে একজন পূজারী ব্রাহ্মণকে দেখতে পাচ্ছি। পূজারী ওনাকেই জিজ্ঞাসা করি প্রথমে। আচ্ছা, এই যে পোড়া মহেশতলা এর নামকরণের কারণটা কি? পোড়া মহেশতলা বাবাকে পোড়ানো হয়েছিল, তারপর থেকে বাবার নাম পোড়া মহেশতলা নামে খ্যাত হয়েছে। মানে বাবাকে কেন পোড়ানো হচ্ছে? এটা রাজা কৃষ্ণচন্দ্র হরিশ্চন্দ্রের আমলের জিনিস, বহু বছর পুরনো। তাই? আচ্ছা, একটু মাইকে বলুন তো। প্রায় রাজা কৃষ্ণচন্দ্র হরিশ্চন্দ্রের আমলের জিনিস। কাশীর ধামের এক সাধু প্রথম গঙ্গা স্নান করে সূর্য প্রণাম করতে গিয়ে দেখে আকাশে দুটো সূর্য, একটা জ্যোতি বাবার এখান থেকে উঠছে। সেই জ্যোতির সন্ধানে উনি এখান পর্যন্ত আসে, কাশীর ধাম থেকে এসে এখানে খোঁজছিল। তখন এখানে পুরো ঘন জঙ্গল ছিল, দুপুরবেলাও লোক ঢুকতে ভয় পেত, এমনই একটা পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা তখন আরও ছোট, মন্দির টন্দির কিচ্ছু ছিল না। পাশে একটা বড় অশ্বত্থ গাছ ছিল, সেই অশ্বত্থ গাছের তলায় কিছু একটা উঠেছে, সেই সাধু দেখেছে। তারপরে উনি আসলো, ওখানে দেখলো, ধ্যান করলো, হোমযজ্ঞ করলো, করে বাবার গায়ে একটা পরশ পাথর ছিল। তোমরা গেলে দেখতে পাবে বাবার গায়ে একটা কাটার জায়গা আছে, ক্ষত জায়গা, সেই জায়গা পরশ পাথর ছিল। সেই পরশ পাথরের লোভে বাবা, ওই সাধু বাবার গায়ে আগুন লাগিয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে বাড়ি মেরে সেই পরশ পাথরটা চুরি করে নেয়। তারপরে থেকে জায়গাটার নাম পোড়া মহেশতলা। কিন্তু সেই সাধুর কি হলো তাহলে? সেই সাধুর আর কোনো খোঁজ খবর পায়নি, আর পরশ পাথরও কোনো নেই, মানে কোনো আর চিহ্ন নেই তাদের। সেবার শোনা গেছে, আমি তো জানি না, আমার ঠাকুরদাদা বলে এসেছে, আমি সেভাবে জানি। ঠাকুরদাদা বলে যে সেই সাধু সেই পরশ পাথর নিয়ে সেই দিন নদিয়ার শেষ দেবগ্রাম গিয়ে পৌঁছানোর পথে প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়ে। তারপরে এক গৃহস্থের বাড়ি আশ্রয় নেয়। সেই গৃহস্থর বাড়ি যখন ঝোলা আড়ার মাথায় ঝুলিয়ে রেখেছিল, ঝোলার জল চুপিয়ে নিচে কোদাল ছিল, কোদালে পড়ে কোদাল সোনায় পরিণত হয়েছিল। তারপরে সেই গৃহস্থে পাথরের ছোঁয়াতে লোহা সোনায় হয়ে গেছিল। সেই গৃহস্থ ওর মধ্যে কিছু একটা আছে আশ্চর্য জিনিস, সেটা বুঝে ওটা সরিয়ে নেয় পরশ পাথরটা। তারপরে সেই গৃহস্থেরও আর কোনো বংশের কেউ নেই, নির্বংশ, আর সাধুরও নির্বংশ। আর কোনো খোঁজ খবর হ্যাঁ, আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তাদের। রাতারাতি এই পুকুর সৃষ্টি হয়েছে, এই 14-15 বিঘে পুকুর, কেউ কাটেনি। ওই পরশ পাথর এসে পড়ায় এই পুকুর সৃষ্টি হয়েছে। এনার উল্লেখ আরও ভালোভাবে পাবা দীনবন্ধুর মিত্রের লেখা নীলদর্পণ বইতে। হ্যাঁ, বাবার ইয়ে আছে, কাহিনী আছে। আচ্ছা, আমি তো নীলদর্পণ পড়েছি, কিন্তু হয়তো লক্ষ্য করা হয়নি। দীনবন্ধুর মিত্রের লেখা রয়েছে বইতে, আমার কাছে একবার দেখবেন, ওনার রচনায় আছে বাবার উল্লেখ। আচ্ছা, ওনার বাড়ি তো এখানেই চৌবেড়ে, এখান থেকে 7-8 কিলোমিটার, তাও না। আমরা শুনেছি যে বাবাকে বাড়ি দেওয়া হয়েছে, এমনটা কিন্তু আমরা শুনতে পাইনি। আমরা যেটা লোকশ্রুতির মধ্যে শুনেছি যে চারিদিক থেকে আগুন ধরিয়ে পাথর ফাটানো হয়েছে। ওই আগুন লাগিয়েছিল বাবার গায়ে, ঘুটে মশাল দিয়ে আগুন লাগিয়েছিল। এবার
ওখানে হয়তো কোনো চার দিয়েছিল, তারপরে ওটা ছিটকে বেরিয়ে আসে পরশ পাথরটা। এই পরশ পাথর থেকেই তাহলে জ্যোতিটা উত্থিত হয়েছে? হ্যাঁ, ওখান থেকেই জ্যোতি উঠেছে একটা। আর এই বাবা স্বয়ং এখানে উঠেছে, কেউ এসে বসায়নি। বিগত এই 4-5 বছর আগে আমফান ঝড় হলো যখন, তখন বাবার মন্দির পুরো ভেঙে গেছিল। আমাদের কমিটির লোক চেয়েছিল ওটাকে পুরো তুলে বসানোর জন্য, তা তুলেছিল, জিনিসটা প্রশস্ত হচ্ছে আর নিচে বাড়ছে, শেষ পাওয়া যায়নি। তার জন্য আর বেশি করি সমভূমি এলাকা, এখানে তো পাথর আসার কথা না। হ্যাঁ, আসলো বলে এইটা হলো মেন বিষয়। বিষয়। বিষয় যে এখানে সমভূমি এলাকায় তো পাথর আসার কথা না। এবং তাছাড়া এটা তো জ্যোতির্লিঙ্গের সিস্টেম, যে নিচে খুললে তার শেষ পাওয়া যায় না। শেষ পাওয়া যায়নি, যার জন্য এখনো দেখবেন ওই বড় আছে। এবার যারা বহু বছর আগে এসেছে, 10-12 বছর 11 বছর, তারা এখনো এসে বলছে যে বাবা বড় হচ্ছে, বাবা বাড়ছে, আগে ছোট দেখে গেছি এখন বেড়েছে। জান মন্দির খোলা আছে, গিয়ে দেখেন, দর্শন করেন। বিষ্ণুপুরাম শিলাও নাকি এরকম নৈমিত্তিক পুজো করলে, মানে নিয়ম মতে, নিয়ম করে বিধি অনুযায়ী, মানে এইখানে যে এরকম রহস্য লুকিয়ে আছে, এই কিন্তু খুব কম লোকে জানে। হ্যাঁ, কিন্তু আশা করি এই গ্রাম অঞ্চলে বেশিরভাগই জানে। বাবার প্রচার হয়নি সেভাবে, বাবার প্রচার এখনো সেভাবে হয়নি। যেভাবে হাইলে 5-10 বছরই বাবার নাম সবার মুখে মুখে, এর আগে কিচ্ছু ছিল না, পুরো ঘন জঙ্গল। এখানে খুন খারাপি হতো, মার্ডার করে রেখে ফেলে গেছে, সকালে ভোরবেলা এরকম 10টার সময় 12টার সময় খোঁজ এসেছে। সেই জায়গার থেকে এখন রাত 8টা-9টা মানুষজন আছে, ভয়ের আর কিছু নেই, এতটাই উন্নত হয়েছে। আপনি যেটা পুরোহিত মশাই যেটা বললেন, এটা কিন্তু একটা জ্যোতির্লিঙ্গের যে আদলটা আপনি বললেন, জ্যোতির্লিঙ্গ এরকম খুললে পরে এইভাবে খুললে ওনার শেষ পাওয়া যায় থাকে না। না। ইতিহাসে অনেক রাজাও চেষ্টা করেছে, হ্যাঁ, তার গল্প কথা পাওয়া যায়, জনশ্রুতি আছে। এবার এটাও সেইভাবেই রয়েছে। এখানে যে অশ্বত্থ গাছ ছিল, অশ্বত্থ গাছ যখন ভেঙে পড়ে, গাছের ভেতর থেকে প্রায় 15 থেকে 20টা সাপ বেরিয়েছে। যে লোক জেসিবিতে তুলতে আসে, সে লোককে স্বপ্নাদোষ দেয়, আমার ঘর ভেঙেছিস, ঘর করে দিয়ে যাবি। ওই পাশে মনসা মন্দির আছে, মনসা মন্দির সেই লোক করে দিল, তারপরে গিয়ে গাছ তুলতে পারলো, তার আগে গাছ তুলতে পারিনি। এটাও একটা আপনার অলৌকিক। এখানে যাকে জিজ্ঞাসা করবেন সেই একই কথা বলবে। না, কেউ তো আর সাথে সাথে কেউ মনসা মন্দির করতে আসবে না। এমনকি শোনা গেছে, আমার দাদু থাকতে, প্রায় দাদু আজ যে 6 বছর মারা গেছেন, দাদু থাকতে এই যে বাবার মন্দিরের ভেতরে রাতের বেলা বাল্ব জ্বালিয়ে গেলে বাল্ব থাকে না, বাল্ব হয় কেটে যাবে না ফেটে যাবে। বাবা অন্ধকার পছন্দ করে, এখনো পর্যন্ত বাবার মন্দির অন্ধকার থাকে 8টার পর, আচ্ছা আচ্ছা। সারা রাত অন্ধকার, আবার এটা ভোরবেলা। কি কোনো ব্যক্তিগত মালিকের মধ্যে? না, এটা ব্যক্তিগত না, এটা যা কিছু আছে সব মহেশ্বর, সব বাবার নামে, দেবত্ব। দেবত্ব স্থান। আমরা একটু মন্দিরটা দেখাই, আপনি যদি আমার সঙ্গে দেন একটু। হ্যাঁ, চলেন। হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে আমরাও একটু আপনাদেরকে বাবাকে একটু প্রচারে আনতে চাই। বাবা পুজোর জন্য বেলপাতা পাওয়া হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, বেলগাছটা বড্ড হাইট হয়ে গেছে। নমস্কার। এখানে যা কিছু আছে, একটা ধূলিকণা পর্যন্ত ভক্তের দান, নিজস্ব কিছু না। কেউ বলবে আমি নিজস্ব এসে এখানে করে গেছি, তা না, সব ভক্তের দান। এটা এক্সিট গেট। আমিও তো মনে হচ্ছে যে বাবাকে আর একটুখানি বাবার বৃদ্ধি হচ্ছে না। সবাই বলে, মুখে মুখে প্রচারিত, যে বাবা বড় হচ্ছে, বাবার বৃদ্ধি আছে। এই যা ফ্রন্ট আছে এদিকে। আচ্ছা, আমরা যেটা জানি যে শিব পুরাণ অনুযায়ী বা অন্যান্য পুরাণ অনুযায়ী যে যে আমাদের যে নন্দী মহারাজ রয়েছে, ও তো শিব, এটা শিবের দিকে ফিরে থাকে, শিবের উত্তর দিকে উত্তর দিক মুখ করে শিবের দিকে ফিরে থাকে নন্দী মহারাজ। হ্যাঁ, আর এখানে প্রথম থেকেই এভাবেই স্থাপিত আছে, স্থাপিত হচ্ছে, সেটা চেঞ্জ করা হয়। সেটা আর চেঞ্জ করা হয়নি। কোনো একজন ভুলও সেটা করতে পারে, কোনো একজন পুরোহিত ভুলও করতে পারে, হ্যাঁ, করতে পারে, কিন্তু ওটা সেটা এখন বিধি বলে মেনে নেওয়া হয়েছে। এখন এভাবেই চলে আসছে। আচ্ছা,
এটা আজকে প্রায় পুজো হচ্ছে, আমার ঠাকুরদাদা করে গেছেন প্রায় 35-40 বছর, আর আমি করছি 6 বছর। এখন এই প্রায় 50 বছর বাবা এইভাবেই আছে। আচ্ছা। আর এটা হচ্ছে পার্থিব শিবলিঙ্গ, যেহেতু ঘট স্থাপন হয় না সেহেতু এখন পার্থিব বলতে? পার্থিব বলতে বাবা স্বয়ং এখানে উঠেছে, ও বাবা স্বয়ং মূর্তিতে। পার্থিব জগতে মানে এমনি শিবলিঙ্গ যেরকম গৌরী পট্ট থাকে এরকম কিন্তু নেই। এটা গৌরীপর এই শ্বেত পাথর দিয়ে এটা বানানো, ও আচ্ছা। যেটা ত্রিশূল বসানো রয়েছে, ঘট বসানো রয়েছে। ওটা তো অ্যাকচুয়ালি ভার্চুয়াল লিঙ্ক, যেটা আমরা বানানো হয় যেটা দিয়ে, কিন্তু অরিজিনাল তো বাবা স্বয়ংভূ এইভাবে উঠেছে। হ্যাঁ, এটা স্বয়ম্ভু। হ্যাঁ, এখানে কি কি বাবাকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান হয়? এখানে বাবাকে কেন্দ্র করে প্রায় সব কিছুই হয়, 12 মাসে 13 পার্বণই লেগেই আছে। এবার বাবার সামনে শিবরাত্রি আসছে ফাল্গুন মাসে, টানা 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান দিয়ে এখানে খিচুড়ি ভোগ হয়, হাজার হাজার লোক খিচুড়ি আয়োজন হয়, প্রসাদ পায়। তারপরে প্রতি সোমবার প্রায় 1 থেকে 150 লোকের ভিড় হয়, বেশি ছাড়া কম না। আর চেষ্টা করা হয় কমিটির থেকে খিচুড়ি করার, যখন প্রসাদ পেয়ে যারা প্রসাদ পেল। দূর দূরান্ত থেকে হ্যাঁ, এবার কোনো বার সম্ভব হবে না, কেউ থাকে না, তখন আবার করতে পারে না, যখন থাকে করে। আর রাধাকৃষ্ণের মন্দির আছে, ওটা গোবিন্দদেবের মন্দির, ওখানে তো লেগেই আছে রাধাকৃষ্ণের সব কিছু, জন্মাষ্টমী থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি ঝুলন যাত্রা। বলছিলাম যে বড় কোনো উৎসব কি হয়, মানে শিবরাত্রি 1 সপ্তাহ হয় টানা। তারপরে চৈত্র মাসে চড়ক হয়, চড়ক হয়, জল ঢালা আছে, সন্ন্যাসী নামে চড়কে সন্ন্যাসী নামে, মানে পুরো পাঠ হয়। কি হয় যে হ্যাঁ, ওই বসি ফোটানো, তারপর বটি ঝাপ, সবই হয়? সবই হয়। আচ্ছা, এটা আমাদের তারপরে চাকদা গঙ্গার থেকে সব হেঁটে জল নিয়ে আসে, প্রায় 4-5 হাজার লোকের আয়োজন হয়। সেটা ওই ইয়ের সময় মানে চৈত্র মাসের সংক্রান্তি লাস্টের দিন। তাহলে আমাদের চ্যানেল একবার আসবে। হ্যাঁ, আসবেন, ঘুরে যাবেন। কভার করার জন্য। হ্যাঁ, এই তো শিবরাত্রি চলেই আসলো। এবার ফাল্গুনের 2 তারিখ শিবরাত্রি পড়েছে। শিবরাত্রিতে মিনিমাম সপ্তাহ জুড়ে মিনিমাম 50-60 হাজার লোক, কিছু না, বাহ, এত ভিড় হয় সারাদিন, সারা সন্ধ্যা। ভগবান তো অ্যাকচুয়ালি তাই চান। হ্যাঁ, ভগবান তো খিদে পায় না, না ভগবানের খাওয়ার কিছুই নেই, দর্শক খেলেই সেটা ভগবানের ভক্তের মধ্যেই ভগবান। হ্যাঁ, ভগবান তাতেই আনন্দ পায় অ্যাকচুয়ালি। তারপরে কেন্দ্র করে আমরা জীব সেবাটায়, হ্যাঁ, শিব সেবা যেটা স্বাভাবিক। প্রথম দিন শিবরাত্রির প্রথম দিন 4 প্রহরের পুজো হয় সারা রাত জেগে। এখন আগে সেরকম লোক হতো না, হয়তো 15-20 জন করে হতো, 6-7 বছর আগে। হ্যাঁ, বেশিও না। বলছিলেন যে একটু প্রাকৃতিক ভাবে একটু ভীতির পরিবেশ ছিল। হ্যাঁ, তখন 6-7 বছর আগে ওই 10-12 জন 15 জন পাড়ার লোক, লোকাল লোক। আর এখন 4 প্রহরের পুজো দিতে জায়গা দেওয়া যায় না, পুরো মানে এরিয়া সব জায়গা বসে জায়গা দেওয়া যায় না। আপনাদের এই যে গাছপালা দেখতে পাচ্ছি, পুরো এরিয়াটাই কি এই মন্দিরে? এই মন্দিরের বর্ডারটুকু মন্দিরের, আর ওই সাইডে গোলাপ খেয়ের এই আম বাগানগুলো সাইড লোকের, ওগুলো মালিকানা আছে ওই আম বাগান। এই মন্দিরের এরিয়াটুকু বাবার নামে। আর পুকুরের ভাগ আছে কিছুটা, পুকুরে প্রায় 33 লোকের ভাগ আছে, 33 জনের। তার মধ্যে একটা ভাগ বাবার, তার মধ্যে 1.5 বিঘে না 2 বিঘে বাবার নামে আছে। এই পুকুরে যে মানে কোনো চাষ হয়, মাছ চাষ হয় না, এখন আপাতত একটু ধার্মিক কারণে মতভেদের জন্য আটকে আছে, এক ধর্মের লোক তো নেই এখানে। যে 50-60 হাজার লোক এখানে প্রসাদ পায়, বিশাল কর্মযজ্ঞ। সকাল 8টা থেকে খিচুড়ি ভোগ শুরু হয়, রাত 12টা 1টা 2টো পর্যন্ত খিচুড়ি চলে। এটা পুরো কমিটি পরিচালনা করে? পুরো কমিটি পরিচালনা করে। বিশাল। আর জিনিসের বেশি ছাড়া কম হয় না। এর যে মানে অর্থ তো প্রয়োজন নিশ্চয়ই। অর্থ সব ভক্তরা দিচ্ছে। এমনি তো কালেকশন করতে যাওয়া হয় না? কালেকশন করতেও যাওয়া হয়, মানে আশেপাশে গ্রামে যাওয়া হয়। আশেপাশে গ্রামে, এদিকে নিমতলা, এদিকে রসুলাপুর, এদিকে লক্ষ্মীপুর, আর এদিকে চৌগাছা, এই করা এরিয়াটুকু কালেকশন করে আনা হয়। হ্যাটস অফ স্যালুট জানাতেই হয়, এতগুলি লোককে কন্ট্রোল করাও একটা বিষয়।
আছে, আবার আমাদের থানার প্রশাসনও থাকে, তারাও সাহায্য করে। সাহায্য করে। হ্যাঁ, তারাও তোমরা তো থাকে। করতে বাধ্য থাকবে। কারণ কোনো রকম আপাতত কোনো রকম ঝামেলা এখানে হয়নি হবে না, এখনো বাবার পর্যন্ত। স্থান। বাবার স্থান সবাই ঠিক আছে। এখানে আপনারা এই আশ্রমিক তো একটা সুন্দর পরিবেশ, দেখে মনে হচ্ছে যে তপবনের মধ্যেই এসেছি। চারদিকে গাছপালা রয়েছে, একটা হ্যাঁ, ভালো লাগবে আসলে জায়গাটা। হৃদয়ঙ্গম করার মতন, একটা উপভোগ করার মতো একটা জায়গা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে দোতলায় তো অনেক করা রুম রয়েছে, দুটো রুম আছে। বাইরে থেকে লোকজন আসলে আপনারা তাদেরকে আশ্রয় দেন? এবার এটা রিসেন্ট এবছরই তৈরি হলো। আচ্ছা আচ্ছা। মানে আর নিচে একটা গোডাউন আছে ওই সাইডেরটা, মাঝেরটা সাধু থাকে। ধরুন দূর থেকে কোনো একজন সাধু বাবা মনে হলো যে চ্যানেল দেখে যে এখানে হ্যাঁ, সে আসুক, আসলে জায়গা তো অবশ্যই পাবে। বাবার জায়গা বাবাই দিয়ে দেবে, আমরা দেওয়ার কি, আমরা কেউ না। তার জন্য কি কোনো শুল্ক টুল্ক ইয়ে করা? না না, তেমন কিচ্ছু না। সাধু তেমন তাকে কিছু না। অনুভব করলেই দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ। তাহলে আপনাদের যদি কারো ইচ্ছে থাকে যে এখানে বাবার জ্যোতি প্রকটিত হয়েছিল, কাশি থেকে যে সাধু বাবা আসলেন আমরা পুরোহিতের মাধ্যমে জানতে পারলাম, তা যদি অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়, বাবাকে যদি দর্শন করতে হয়, চলে আসবে। এটা বহু আগে। রয়েছে সকল। আমিও ঠাকুর দাদার মুখ থেকেই শোনা, আমার তেমন কিছু দেখা না, আমি ঠাকুর দাদার মুখ থেকেই শুনে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা কথা বলুন, একটু আমন্ত্রণ করুন। আপনারা আসেন, সবাইকে বলছি আপনারা আসেন, এসে ঘুরে যান। অন্তত পুজো দিতে হবে না, কিছু নেই, ঘুরে যান, দেখে যান, ভালো লাগলে আবার আসবেন। সামনে শিবরাত্রি আসে, বিশেষ করে শিবরাত্রিতে আর আসেন। যেখানে বাবা নিজে প্রচুর এখানে ভিড় হয়। স্বয়ংভূ, কারো দ্বারা প্রতিষ্ঠিত নয়, কোনো মনুষ্য দ্বারা প্রতিষ্ঠিত নয়, বাবা নিজেই নিজেই উঠেছে এখানে। প্রকটিত হয়েছে। তো আপনারা আসতেই পারেন। আপনাদের মনস্কামনা সম্পর্কে এখানে কি জানা যায়? আমার ঠাকুর দাদার 35, আমার 6, প্রায় 40 বছর। এমন কেউ এসে বলবে না যে আমি মনস্কামনা করে গেছি আমার পূর্ণ হয়নি। সবাই বলেছে, আমি এমনকি যাদের বাচ্চা হয় না 2-3 বছর, 4 বছর, 5 বছর, তারাও বাবার এখানে এসে ফল নিয়ে গেছে, প্রসাদ নিয়ে গেছে, পুজো দিয়ে গেছে। 2 বছর পরে এসে সন্তান কোলে নিয়ে এসে, বাবা আমি এই দিয়ে গেলাম। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে বাবার কাছে মানত করলে মোটামুটি যা জানা যাচ্ছে এমনও মা বোনেরা আসে যে আমার ছেলে চাকরি পেলে আমি প্রথম মাসের স্যালারি দিয়ে বাবার কাজ করিয়ে দিয়ে যাবো, সোনার চেন বানিয়ে দিয়ে যাবো। তারাও আসে, তারাও এসে বাবাকে সোনার চেন পরিয়ে যায়। তারাও প্রথম মাসের স্যালারি শিবরাত্রির অনুষ্ঠানের অনুদানে দেয়। বাবা অনেক জাগ্রত বাবা। বাবা তাহলে অনেকটাই কৃপা করেন। বিশুদ্ধ চিত্তে আপনারা মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনারা আসতে পারেন, দর্শন করতে পারেন, বাবাকে আপনাদের মনের ইচ্ছা প্রকাশ করতে পারেন। সেটা নিশ্চয়ই আশা করি বাবা পূরণ করছেন, তাই তো? বাবা করছে। আবার এই শুক্রবার মার পুজো আছে, এই আজ বৃহস্পতিবার তো, কালকে। ও, তাহলে তো একটু মাকেও দেখতে হবে, বাবার কাছে তো মা থাকবেন স্বাভাবিক। চলুন একটুখানি চলুন। দেখে নিই। আর এই মার বিগ্রহ আমাদের সরবপুরের একজন দিয়েছেন। সবই ভক্তের দান, মন্দির নিজের কেনা এটা কিছু না। পাথরের মূর্তি? এটা সিমেন্ট বালির ঢালাইয়ের। এই তো কালকে মার পুজো আছে, যদি পারেন আসবেন একটু। হ্যাঁ, বাৎসরিক পুজো, পৌষ অমাবস্যায় রক্ষাকালী পুজো। তাহলে আপনার মানে বাড়িটা? আমার বাড়ি এই সরবপুরের এখানে, 5-7 মিনিটের রাস্তা। এখানে বাইকে আসলে হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগে। প্রতিদিন নিত্য পুজো হয়। পৌষ মাসের অমাবস্যা, প্রথম অবস্থাতে এখানে বাৎসরিক। অমাবস্যা যেদিন পড়বে। মানে যদি কেউ ফোনে যোগাযোগ করতে চায়, যদি একটা ফোন নাম্বার দেওয়া যায়? ফোন নাম্বার, আমার ফোন নাম্বার নিতে পারো, 9083891469। আমার নাম জয়ন্ত ভট্টাচার্য। হ্যাঁ, ফোন করলে পেয়ে যাবে। দূর থেকে যদি কেউ ফোনে আর হ্যাঁ, ফোন করলে পেয়ে যাবে। এবার পৌষ মাসের অমাবস্যা যেদিন পড়বে সেই দিনই মার পুজো। এবার 1 মাসে 2টো অমাবস্যা পড়ে গেলে সেটা মল মাস হয়ে যাচ্ছে। সেটা বাদ হবে। হ্যাঁ, সেটা বাদ হয়ে যাবে। মন্দিরগুলি পুরো চার মানে চূড়াগুলি ঠিকঠাক নেওয়া হয়েছে। এটাও রিসেন্ট তৈরি হয়েছে, এই আমফান ঝড়ের পরপরই ওই পেছনের ওই দালান বাড়ানো। আমফান ঝড় হওয়ার আগেই কোনো ঝড় না, বৃষ্টি না, গাছ হঠাৎ গোড়া উপড়ে পড়ে যায়।
পরে গিয়ে বাবার গায়ে একটা বালিকণা পর্যন্ত লাগেনি, কেউ বলতে পারবে না যে একটা বালিকণা লেগে আছে। ওটাই একটা তাজ্জব ঘটনা। সে এমনও শোনা যায় ওই সাধু এখনো বলবে যে কোনো সংক্রান্তি হোক বা পূর্ণিমা অমাবস্যা হোক, গণের সময় কিছু একটা জ্যোতি আসে ভেতরে, আসে চলে যায় খানিকের জন্য, সেকেন্ডের জন্য, মধ্যরাতে। আপনার কখনো দেখা না, আমি এখনো পাই। ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, সবাই মানে যদি বাবা কৃপা করে তবেই হবে। তবেই একমাত্র সে। ওই সাধু বলবে, সাধু থাকে তো এখানে, সারা রাত থাকে, উনি কি হয় কি বৃত্তান্ত উনি ভালোভাবে বলতে পারবে। আচ্ছা, নমস্কার তাহলে। হ্যাঁ, নমস্কার। আপনারা সকলে আসবেন পরামহেশতলা। এখানে বাবার বিভূতি, অন্য কিছু ঘটনা বা লীলা যেটাকে বলা হয়, আপনারা দেখবেন, উপভোগ করবেন, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকছে, এখানকার যদি কেউ পুজো দিতে চান আমাদের এই পুরোহিত মহাশয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, তার নাম্বারও আমরা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। নমস্কার। এতক্ষণ আমরা অনেক কিছুই শুনলেন যে এই যে পোড়া মহেশতলা, যে কেন ভিডিওর প্রথমে যখন বলেছিলাম যে কেন মহেশকে পোড়ানো হয়েছিল, এ তো জানলেন পুরোহিতের মুখ থেকে। যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনাদের এই যে রাস্তাটা, এটা একটা গ্রামের রাস্তা, এই রাস্তার এই দিকটা চলে গেছে বালিয়া বাজার, চাকদা থেকে যে বনগা রোডের সেটা বালিয়া বাজার, আর এদিক থেকে গেলে আপনার রসুল্লাপুর যে দিয়ে চাকদা যেতে হবে। মানে চাকদা স্টেশন থেকে এইখানে আসার সব থেকে সুবিধা। চাকদা স্টেশন থেকে আপনি সরাসরি এখানে টিকার পাবেন, অটো পাবেন, বলবেন পোড়া মহেশতলা যাব, তাহলে আপনাকে নিয়ে আসবে। আর না হলে বালিয়া বাজারে নেমে, চাকদা স্টেশন থেকে বালিয়া বাজারে নেমে ওইখান থেকে আবার অটোয় করে আসতে পারেন এই জায়গায়। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আর কোনো অন্য এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্নগুলো রাখবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার। নমস্কার।